ভারতের দাদাগিরিকে বুড়ো আঙুল দেখিয়ে জনাব তারেক রহমান যে চীন গেছেন, আমি মুগ্ধ। আমি ওনাকে আন্তরিক অভিবাদন জানাই যে উনি এত বড় একটা পদক্ষেপ নিয়েছেন। আমাদের এমনকি আমার যেই ধারণা, আমার ধারণা উনি ভুল প্রমাণ করেছেন। আমি ভেবেছিলাম যে হয়তো উনি ভারতের তাবেদারে পরিণত হবেন, কিন্তু উনি ভারতকে বুড়ো আঙুল দেখিয়ে চীনে গেছেন, সেটাই একটা বিশাল সফলতা বাংলাদেশের জন্য। ব্যাখ্যা করছি কেন। কারণ এই যে ঐতিহ্যের কথা বললেন, এটা কোথায় লেখা আছে? যেই বদমাশগুলা সবসময় বাংলাদেশের উপর অত্যাচার করে এসেছে এবং এখনো করে চলেছে, বাংলাদেশিকে পিটিয়ে ভারতে মেরেছে, 2 দিন পরে পরে সীমান্তে গুলি করে বাংলাদেশিদেরকে পাখির মতো মারে, তাদের সাথে আবার কিসের ঐতিহ্য? এরকম একটা অভদ্র, একটা আনকার্টিয়াস, যার মাঝখানে কোনো ডিপ্লোমেসি বলতে কোনো জিনিস নাই, আশেপাশের সমস্ত দেশের সাথে দাদাগিরি করে, তার সাথে আবার কিসের ঐতিহ্য? এবং তারেক রহমান তো একজন পূর্ণবয়স্ক ব্যক্তি, 60+। উনাকে বোঝাতে উনি জানেন না উনার বাবাকে কে হত্যা করেছে, উনার মাকে জেলে পচিয়ে কে মেরেছে উনি জানেন না? এবার ভারত আর হাসিনা মিলে। সুতরাং আমি যদি জিয়াউর রহমানের ছেলে হতাম, তাহলে তো আমি কখনোই ভারতকে সহ্য করতে পারতাম না। বাংলাদেশের স্বার্থে এবং কূটনৈতিক স্বার্থে কিছু সম্পর্ক যতটুকু তারা সমতার ভিত্তিতে যতটুকু সম্পর্ক এবং সম্মানের ভিত্তিতে যতটুকু সম্পর্ক রাখবে, সেটুকু উনি রাখবেন, এটা স্বাভাবিক। কিন্তু আগ বাড়িয়ে তাদের কথায়, তাদের মনোরঞ্জন করার জন্য, কোনো কাজ করার জন্য উনি প্রধানমন্ত্রীর চেয়ারে বসেন নাই। তাই উনি অত্যন্ত বুদ্ধিমানের, বাংলাদেশের মানুষের পালস বুঝতে পেরেছেন। সেই জন্য ওনাকে আমার আন্তরিক ধন্যবাদ যে উনি ভারত সফরে যদি যেতেন প্রথমেই, তাহলে উনি না চাইলেও ওনার হাতে এবং পায়ে ভারতের শিকল পরিয়ে দেওয়া হতো। কিন্তু উনি সেটা না করে সরাসরি ভারতে চলে গেছেন। এখানে যারা বিএনপিতে যারা ভারতীয় তাবেদার আছে, তাদের কূটকৌশল বা শয়তানি কৌশল এখানে কাজে লাগেনি। আমার মনে হয় এখানে আরো দেশপ্রেমিক মহলের কিছু ভূমিকা আছে ওনাকে গাইড করার পেছনে। এবং তার মাঝখানে আমি বলবো যে বর্তমানে বাংলাদেশে আমরা যেরকম, আমি চারিদিকে আমি বাংলাদেশের খবর রাখি, সবসময় দিন রাতেই বাংলাদেশের খবর রাখি, কি হচ্ছে না হচ্ছে খবর রাখি, আভ্যন্তরীণ বিষয়ও জানি। আমি গত 15-16 বছরে অনেক আভ্যন্তরীণ বিষয় জানতাম, কিন্তু এখনো কোনোদিন পাবলিকে প্রকাশ্যে বলিনি। কারণ এসব বলে বাংলাদেশের মানুষকে অস্থিরতা বাড়িয়ে দিয়ে, কি বলে, অনেকের পক্ষে মিথ্যা কথা ছড়িয়ে দিয়ে বাংলাদেশে গ্যাঞ্জাম লাগায়। আমি সেই কাজগুলো আমি করি না। তো যাই হোক, বাংলাদেশের অনেক আভ্যন্তরীণ খবর আমি রাখি। বর্তমানে বাংলাদেশে আলহামদুলিল্লাহ সেনাবাহিনী থেকে আরম্ভ করে, গোয়েন্দা বাহিনী থেকে আরম্ভ করে সবই বাংলাদেশের এবং বাংলাদেশিদের অনুকূলে। এটাকে কাজে লাগাতে হবে এবং বুঝতে হবে যে হাসিনা যেভাবে 15-16 বছরে 16 বছরে ভারতকে কোলে বসিয়ে বাংলাদেশের সকল কিছু নিয়ন্ত্রণে নিয়েছিল, সেটা থেকে বাংলাদেশ এবং বাংলাদেশিরা অনেকটাই মুক্ত। হ্যাঁ, অনেক সমস্যা আছে, 2 দিনের তো চলে যাবে না, যেটা আগেও বহুবার আপনার অনুষ্ঠানেই ব্যাখ্যা করছি। বাংলাদেশের রেড টেপার বা ব্যুরোক্রেটদের মাঝখানে যেই ধরনের ভারতীয় প্রভাব রয়ে গেছে, সেটা আরো শক্তিশালী হাতে দমন করতে হবে। সরকারকে সেই জায়গায়, সরকারকে, সেনাবাহিনীকে, গোয়েন্দা বাহিনীকে আরো শক্তিশালী পদক্ষেপ নিতে হবে। কারণ কে কি বললো না বললো, এই যে ভারতে 2 দিন পরে পরে সেই মসজিদ বিভিন্ন কাহিনী বানিয়ে মাটির 500 ফিট নিচে নাকি কবে আগে একটা ভারতের হিন্দুর কি পাওয়া গিয়েছিল, সেটা বলে একটা মসজিদ ভেঙে ফেলছে, 400-500 পুরোনো বছরের মসজিদ ভেঙে ফেলছে। ওই বাংলাদেশে তো হাল হত্যাস দেখছি না কোনো। বাংলাদেশ, ভারতে গরু মাংস খাওয়ার নামে যেইভাবে মুসলমানদেরকে পিটিয়ে মারা হচ্ছে, সেটা সারা পৃথিবীর পত্র পত্রিকায়। বাংলাদেশে কিন্তু আমি সেভাবে বাংলাদেশের সরকারকে, কোনো সরকারকে, হাসিনা তো বাদেই দিলাম, কোনো সরকারকেই আমরা কোনো প্রতিবাদ করতে দেখি নাই। কিন্তু আজকে আমরা যা দেখি যে বাংলাদেশে খেয়ে, বাংলাদেশের পরে, বাংলাদেশের শিক্ষা দীক্ষা, বাড়ি ঘর, ব্যবসা বাণিজ্য সব করে ভারতের দালালি যারা করে, এরা কিন্তু সবাই হিন্দু না। যারা হিন্দু, যারা দরিদ্র হিন্দু, সাধারণ হিন্দু, তারা কিন্তু দেশপ্রেমিক।
তারা কিন্তু এইসব নোংরামির মধ্যে আসে না। আসে হচ্ছে শয়তানগুলা কারা, এই হিন্দু, ভারতের হিন্দুগুলা কারা, যারা উগ্রপন্থী হিন্দু, এই ইসকন সদস্য হিন্দুগুলা কারা, যারা দেখবেন ভারতের পয়সা খেয়ে মোটামুটি কিন্তু বাংলাদেশের মানুষ সুখে শান্তিতে আছে। আবার একটাকে দেখেছেন রানা দাশগুপ্ত, হাসিনার আমলে। হ্যাঁ, সে কিন্তু মুখে হিন্দুদের জন্য কথা বলে মানে ভালোবাসা উপচে পড়ে, কিন্তু কোনোদিন হিন্দুদের কোনো উপকার করেনি। আমি মনে হয় আপনার অনুষ্ঠানেই বলেছিলাম যে ইউরোপ থেকে একজন মহিলা, হিন্দু ভদ্র মহিলা, বয়স্ক একজন মহিলা, ওনার অ্যাপার্টমেন্ট দখল করে নিয়েছে। রানা দাশগুপ্তের কাছে ফোন করে কোনোদিন কোনো উপকার পায়নি। ওই ভদ্র মহিলা আমার কাছে যোগাযোগ করেছে সাহায্য করে। এগুলো হচ্ছে সব বাটপার। এরা হিন্দু নামটা, হিন্দু পদটা ব্যবহার করে। এই যে চৈতালিদেরকে বলেন না কেন ভারতে যে দেখতে বিজেপি কেমন সম্মান করে তাদেরকে, তারা যা করছে এই কাজগুলা বুঝতে পারছে না। তারা বাংলাদেশের সুখে শান্তিতে থাকার জন্য শুধু দেশপ্রেমিক হওয়া ছাড়া আর কিছু দরকার নেই। যার যার ধর্ম নিজস্ব স্বাধীনতায় পালন করেন, কিন্তু ভারতের দালালি, ভারতের ষড়যন্ত্র করা বন্ধ করেন। এবং যদি ভালো না লাগে, যদি মনে করেন যে ভারত আপনাদের জন্য বেশি নিরাপদ, তাহলে তো আপনাদের জন্য বিজেপি খোলা রেখেছে নিশ্চয়ই। না, এই যে অখণ্ড ভারতের কথা যেটা বললো, এটার মাথায় আসছে কিভাবে? মানে অখণ্ড আলাদা, অখণ্ড ভারত না, সরি, আলাদা প্রদেশ, এটা মাথায় আসছে। তার মানে কি? আমি সেই জন্যই বলছি গোয়েন্দা দপ্তরকে, গোয়েন্দা বাহিনীকে এবং সরকারকে কিছু কিছু বিষয়ে অত্যন্ত কঠোর হতে হবে। কারণ এই মহিলা মুখে যে কথা বলেছে, এটা হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং সংবিধানের সাথে, সংবিধানের সম্পূর্ণ বিরুদ্ধে। মানে কি? রাষ্ট্রদ্রোহী একটা অপরাধ করেছে সেই কথাটা বলে, রাষ্ট্রদ্রোহিতা করেছে। রাষ্ট্রদ্রোহিতার শাস্তি হচ্ছে মৃত্যু। আদালতে কি শাস্তি দিবে না দিবে সেটা পরের ব্যাপার, আদালত উপর ছেড়ে দিব। কিন্তু মুহূর্তের মাঝখানে সরকারের উচিত ছিল, এবং এখনো সময় আছে, এই মহিলার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করা। কারণ শক্তিশালী হাতে এগুলো দমন না করলে, এগুলো নমনীয় ভাবে এগুলো হ্যান্ডেল করলে কিন্তু একসময় নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে সরকার। কেন? আমাদের মেজর জিয়া একজন অত্যন্ত উচ্চমানের অফিসার ছিল এবং একজন প্র্যাকটিসিং বা নামাজি একজন মুসলমান ছিল, বা এখনো আছে। তাকে যে হাসিনা ষড়যন্ত্র করে দেশদ্রোহী বানিয়ে দেশ ছাড়া করলো, তার ধর্ম কি হিন্দু ছিল? তার ধর্ম তো মুসলমান, সে তো মুসলমান। তো সুতরাং এইসব বহু আমরা এইগুলো দেখেছি নাটক। ওই যে বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে রয়ের তৈরি করা কিছু কিছু বাক্য ছিল। একটা হচ্ছে চেতনা, এগুলো কিন্তু রয়ের তৈরি করা। তারপরে হিন্দুদের, এখন সোজা কথা, এইসব হিন্দু মুসলমান মায়াকান্না না করে ভারতে মুসলমানদের উপর অত্যাচার করা হচ্ছে, কিন্তু আমরা ভারতের মতো উগ্রবাদী না। বাংলাদেশে হিন্দু মুসলমান সব ভাই ভাই, আমরা একই সাথে থাকবো সুখে শান্তিতে। এর মাঝখানে মুসলমান হোক হিন্দু হোক, যারা এই দেশে অশান্তি সৃষ্টি করার চেষ্টা করবে, যারা দেশের পরিস্থিতিকে, এমনি বিশ্বের অর্থনৈতিক অবস্থা খারাপ, সে একইভাবে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থাও খারাপ। ইরান যুদ্ধে বিশ্বের ক্ষতি হচ্ছে এবং বাংলাদেশেরও সেই ক্ষতি হচ্ছে। সরকার নতুন, 17 বছর রাজনীতিতেই ছিল না, অনেক ভুলভ্রান্তি করবে। আমাদের মতো মানুষের দায়িত্ব হবে সরকারকে ভুলটা ধরিয়ে দিয়ে সংশোধন করার সুযোগ করে দেওয়া। আমরা এখন আর সরকার পতনের, এখন আর হাসিনা সরকার নাই, যে 16 বছর স্বৈর শাসক নাই। সুতরাং সরকার পতনের কোনো আন্দোলন এখানে হচ্ছে না। আমরা আমাদের যাদের দায়িত্ববান জ্ঞান দায়িত্ব হওয়া উচিত, সেটা হচ্ছে সরকারকে ভুল সংশোধন করে দেওয়া। আমি মাঝে মাঝে প্রয়োজনীয় সরকারের উচ্চ পদের লোকদের সাথে যোগাযোগ করি। তার জনাব তারেক রহমানের আশেপাশে যারা সারাক্ষণ বসে থাকে তাদের সাথে আমি যোগাযোগ করি। তাদেরকে আমি বলে দিই এই কাজটা ঠিক হচ্ছে না, এটা ভালো হচ্ছে না, এটা ভুল হচ্ছে। আমি অনেক বাহিনীর সাথে যোগাযোগ রাখি যে তোমরা ভাই এই কাজটা তোমরা দেখো কি হচ্ছে। দেখো রাস্তায় এইসব আন্দোলন, মশাল মিছিল এগুলো কেন হচ্ছে? যখন প্রধানমন্ত্রী চীন সফরে যাচ্ছেন তখন কেন বাংলাদেশে এই ধরনের উগ্রবাদী আন্দোলন হচ্ছে? এটা হচ্ছে, আমি সরাসরি তাদেরকে জানিয়েছি যে এটা ভারতের নির্দেশে হচ্ছে। ওইসব
দেশদ্রোহী হারামখোরদের কিছু পয়সা দিয়ে এইসব করাচ্ছে। তো তাতে তাতে তাদের ক্ষতিটা কি হলো? তাদের প্রতি যে বাংলাদেশিদের একটা সাধারণ বাংলাদেশিদের একটা সহানুভূতিমূলক যে একটা ব্যবহার আচরণ ছিল, এটাকে তারা কিন্তু অনেকখানি ভিত্তিটাকে নড়বড়ে করে দিবে। বাংলাদেশের মানুষরা অত্যাচার দেখতে দেখতে এবং ষড়যন্ত্র দেখতে দেখতে কিন্তু আর ষড়যন্ত্র সহ্য করতে পারে না। সুতরাং ২-৪টা ভারতীয় দালালদের বা তথাকথিত হিন্দুদের, উগ্রবাদী ইসকনদের সদস্যদের এহেন ব্যবহারের কারণে কিন্তু সামগ্রিকভাবে শান্তিপূর্ণ ভালো হিন্দুদের ক্ষতি হতে পারে। কারণ বাংলাদেশের কিছু মানুষ ভুল বুঝে তাদের বিরুদ্ধে একটা বিদ্বেষপূর্ণ মনোভাব তৈরি হতে পারে তাদের মাঝখানে। তাই আমি সবাইকে বলবো, এই ধরনের কোনো চিন্তা ভাবনায় যাবেন না। বাংলাদেশের শান্তি বজায় রাখুন, সবর করুন ধৈর্যের সাথে। আমি সরকারের এবং গোয়েন্দা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করেছি এবং তারাও একমত যে এর পিছনে ভারতের ইন্ধন আছে। জনাব তারেক রহমানের চীন ভ্রমণ এই সফর উদ্দেশ্যে ভারত এটা কোনোভাবেই মেনে নিতে পারছে না। ইটস ওকে, ভারত নিজের হাত কামড়ে নিজের বুক চাপড়ে মরে যায়, কিন্তু আমাদের কাজ আমরা দৃঢ় পদক্ষেপে আমাদেরকে এগিয়ে যেতে হবে।